যেই উইকেটে খেলা হয়েছে এটা আসলে প্রকৃতপক্ষে ৩০০ থেকে ৩১০ রান ২০ রানের উইকেট। শ্রীলঙ্কা সেইখানে ২৮৪ রান করেছে, সেটা আসলে রান কম হয়েছে। এই রানও বাংলাদেশ টপকাতে পারে নাই। 99 রানে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। আসলে কোথায় হারলো বাংলাদেশ আলোচনা করব তা নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে। বাংলাদেশ এই ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কার কাছে 99 রানে, যার কারণে বাংলাদেশ এইখানে সিরিজ পরাজিত হয়েছে। দেখেন যে উইকেটটাতে খেলা হয়েছে সেটা আমার কাছে মনে হয়েছে যে ৩০০ থেকে ৩১০ রান বা ২০ রান পর্যন্ত হতে পারত, এবং শ্রীলঙ্কা যেভাবে শুরুটা করেছিল তার দিকেই কিন্তু যাচ্ছিল তাদের স্কোর। কিন্তু বাংলাদেশের বোলাররা শেষ পর্যন্ত ভালো বল করেছে এবং ২৮৫ রানে তাদেরকে আটকিয়ে রাখতে সামর্থ্য হয়েছে। বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে সবাই ভালো বল করছে মোটামুটি। তানজিদ সাকিব ছাড়া মোটামুটি স্পিনার মিরাজ, তানভীর ইসলাম, তারপরে মুস্তাফিজ, তাসকিন আহমেদ মোটামুটি সবাই ভালোই বল করছে। এই পিচে আরো ৩০ থেকে ৪০টা রান যোগ হতে পারত। কিন্তু তারপরেও কেন বাংলাদেশ জিতল না? বাংলাদেশ জিতে নাই, বাংলাদেশের যে সামর্থ্য সেটা হচ্ছে বাংলাদেশ দলের ২০০ থেকে ২৫০ রান হলে আমরা সেই টার্গেটে যেতে পারি ওয়ানডেতে। এখন রানটা যেহেতু ৩৫ রান টার্গেটের চাইতে বেশি হয়ে গেছে, যার কারণে আমরা সেটার দিকে আর যাইতে পারি নাই। এলোমেলো হয়ে গেছে। শুরু থেকেই আমাদের ব্যাটিং লাইন আপ একটু এলোমেলোভাবে শট খেলেছে। দেখেন তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন শুরুটা কিন্তু ভালোই করেছিল। ব্যাটে বলে আসছিল বল তামিমের, ৩টা ৪ মারল, সুন্দর। অল্প কয়েক বলে ১৭ রান করেছে। কিন্তু যে বলটাতে আউট হয়েছে একেবারে সুন্দর একটা ডেলিভারি ছিল। ব্যাটসম্যান খেলতে পারে নাই, পায়ে লেগে তারপরে স্টাম্পে লেগেছে। এটা বোলারের কৃতিত্ব দিতে হবে। তামিমে যেই ভুল করেছে তার চাইতে বেশি কৃতিত্ব দিতে হবে বোলারকে, না হয় বোলারকে আসলে অপমান করা হয় এই বলটাতে। তারপরে আসেন নাজমুল হোসেন শান্ত। শান্ত এই ম্যাচ খেলবে কি খেলবে না সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কারণ এর আগের ম্যাচে সে ইনজুরড ছিল। কিন্তু ইনজুরি কাটিয়ে সে ম্যাচে ফিরলেও রানে কিন্তু ফিরতে পারে নাই। আর যেই বলটাতে আউট হয়েছে বলটা ভালো ছিল, কিন্তু তার যথেষ্ট পরিমাণে দোষ ছিল। বলের লাইনেই সে যায় নাই, জায়গায় দাঁড়িয়ে ব্যাটটা জাস্ট পেতে দিয়েছে এবং ব্যাট এবং প্যাডের ফাঁকি দিয়ে ব্যাটে হালকা ইনসাইডই ছয়ে বোল্ড আউট হয়ে গেছে। এটা বলারের চাইতে ব্যাটসম্যানের কৃতিত্বই বেশি আউট হওয়ার জন্য। কারণ এই বলের লাইনে না গিয়ে আপনি খেলবেন কেন? বলের লাইনে তো আপনার যেতে হবে। বলের লাইনেই জেনে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়েছে এবং আউট হয়ে গেছে। কিন্তু সেইখান থেকে বাংলাদেশের স্কোরটা আরেকটু যাচ্ছিল পারভেজ হুসাইন ইমন এবং তাওহিদ হৃদয়। স্কোরটা ভালোই যাচ্ছিল এবং ভালোই খেলছিল। শেষ পর্যন্ত যখন পারভেজ হুসাইন ইমন আউট হয়ে গেল, সেইখানে একটা কোলাপস বাংলাদেশের কিন্তু পরিলক্ষিত হয়েছে। সেটা কেমন? পরে মেহেদী হাসান মিরাজ যেভাবে খেলছিল শট, তার ব্যাটে বলে হচ্ছিল, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ দলের রানটাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছিল। আমি বলছিলাম যে এভাবে ডাউন উইকেটে এসে বল চার্জ করার কোনো প্রয়োজন নেই। ব্যাটে বলে হচ্ছিল, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সিঙ্গেলস ডাবলসের উপর খেলা যায়, রানটা যদি ২০০-র কাছাকাছি চলে যায় কিংবা ২০০ প্লাস হয়ে যায়, তখন একটা রিস্ক নেওয়া যায় যে ৪-৬ আমরা একটু হাঁকাই ডাউন উইকেটে এসে, বা আরেকটু চেষ্টা করি রান রেটটা বাড়ানোর। কিন্তু দলের রান এখানে ৬০-৭০ রান। সেইখান থেকে আপনি চার্জ করে তো রানকে আপনি নিতে পারবেন না। ৪০ ওভার সময় দেন। ৪০ ওভারে আপনার রানটা ২০০-র কাছাকাছি যাক, তারপরে আপনি একটা রিস্ক নেন যে আমরা এবার টার্গেটে যাই। কিন্তু সেইটা না করে আপনি এত তাড়াতাড়ি ক্যাপ্টেন মিরাজ এত তাড়াতাড়ি কেন যে মাথা গরম করলো আসলে আমার মাথায় ধরে না। তার ব্যাটে বলে হচ্ছিল, কিন্তু সে ৪ মারল, ৬ মারল, কিন্তু ডাউন দ্য উইকেটে এসে এভাবে লং অফের উপর দিয়ে যেটা খেললো, এটা একেবারেই অনর্থক একটা শট। একেবারে মানে ক্যাপ্টেনের কাছ থেকে এই ধরনের অনর্থক আত্মহত্যা আশা করি নাই আসলে। এটা খেললে
এটা সোজাসুজি বোলারের মাথার উপর দিয়ে খেলা যেত। আর না হয় এটা ডাউন উইকেট আসার কোনোই প্রয়োজন ছিল না। কারণ ওই সময় তো আপনার রানের এত তাড়া নাই। আপনি জাস্ট উইকেটটাকে ধরে সিঙ্গলস, ডাবলসের উপরে ভর করে রানটাকে আপনি সামনে নিয়ে যান। কিন্তু সেইখানে আসলে মিরাজ ব্যর্থ এবং বাংলাদেশের ১৬ কলা ব্যর্থতার তখনই পূর্ণ হয়ে গেছে। তারপরে আসলে কিছু ছিল না। ওই ভুলটাই বাংলাদেশকে ভুগিয়েছে। তারপরে যথারীতি শামীম হোসেন পাটোয়ারি আসছে, কিছু বল খেললো। কিন্তু তারপরে তার আউটটা, তারপরে জাকের আলী অনিক এবং তাহিদ হৃদয় ভালোই খেলছিল। সেখান থেকে তাহিদ হৃদয় চামিরার অসাধারণ একটা ইনসুইং বল তাহিদ হৃদয় বুঝতে পারে নাই। সেখান থেকে বোল্ড হয়ে যাওয়া। আসলে তখন আর কিছু করার ছিল না। রান রয়ে গেছে অনেক, কিন্তু উইকেট এভাবে আত্মহত্যি ওই মিরাজ পর্যন্ত যে ভুল করেছে সেখান থেকে আসলে বাংলাদেশের আর কামব্যাক করার জায়গা ছিল না। আ যতটুকু ছিল আপনার জাকির আলী অনেক আর তাওহিদ হৃদয় যদি আরেকটু ফাইট করতে পারত সেখানে হয়তো কিছুটা আশা করা যেত। আ আর সেই জায়গায় আসলে বাংলাদেশ ব্যর্থ হইছে। ব্যাটিংয়ে টোটালি ব্যর্থ হইছে। শামীম হোসেন পাটোয়ারির পরে তানজিদ সাকিব আউট হয়ে গেল। তারপরে তাসকিন আহমেদ আউট হয়ে গেল। জাকির আলী অনিক প্রত্যেকদিন লাস্ট মুহূর্তে এসে ২-১ টা ৪-৬ মারে। দলের রানটা একটু আগিয়ে নিয়ে যায়। নিজের রানটা ৩০-৪০ রান করে। এই তো। এছাড়া তো আর কিছু নেই আমাদের। তো বাংলাদেশ সত্যিকার অর্থে ভালো খেলেছে। বাংলাদেশের যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী ভালো খেলেছে। শ্রীলঙ্কার সাথে আমরা একটা ম্যাচ জিতেছি এই টিম নিয়ে। নতুন অবস্থায় এই টিম। তাদেরকে সময় দিতে হবে। আমি জানি এখন অনেক নট আউট, নোমান, রিয়াসাত আজিম এরা বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আপনাদেরকে কিনার চেষ্টা করবে। আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে। অনেক রকম কথা বলবে। আইসে বলবে, "এইটা না হইলে তো এটা হইতো" অনেক এমন জোরে কথা বলবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে ভিউ পাওয়ার জন্য। সত্যিকার অর্থে বাংলাদেশ দল ভালোই খেলছে এই সিরিজটা। যেখানে আরব আমিরাতের সাথে হেরে গেছিল সেখানে শ্রীলঙ্কাতে যে একটা ম্যাচ খেলছে, একটা ম্যাচ জিতছে, এটা কম কিসের? এনিওয়ে ৩ ম্যাচের সিরিজে ১ টা আমরা জিতছি, ২ টা তারা জিতছে। বাংলাদেশের সামর্থ্য এতটুকুই। তবে বাংলাদেশ যদি আগে ব্যাট করত, সেইখানে হয়তো আম পিকচারটা অন্যরকম হতে পারত। এই উইকেটে শ্রীলঙ্কাতে যারা আগে ব্যাট করে তারাই জিতার সম্ভাবনা বেশি থাকে এবং পরবর্তীতে স্পিনাররা ভালো গ্রিপ পায়, ভালো বাউন্স, টার্ন, সুইং সবকিছুই পায়। উইকেটটা একটু ফেটে যায় লাস্টে যখন বল করে। তো সেটা আসলে বাংলাদেশের হয় নাই, ভাগ্যে ছিল না, হয় নাই। কিন্তু শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতে হবে। ভালো ব্যাট করেছে এবং ভালো ফাইট করেছে বোলিংয়ে। সুতরাং বাংলাদেশ আ তাদের ওই যে বললাম ২০০ থেকে ২৫০ রানের যে টার্গেট, যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে ২০০ থেকে ২৫০ র ভিতরে রাখতে পারলে বাংলাদেশের মাইন্ডসেটটা অন্যরকম হতে পারত। আরেকটু ফাইট হতে পারত। ম্যাচ জিতবে কি জিতবে না সেটা বলতে পারছি না, তবে আরেকটু ফাইট হতে পারত। আর বাংলাদেশ যদি আগে ব্যাট করত তাহলে হয়তো ম্যাচটা আরেকটু ফাইট হতে পারত। এমন নাও হতে পারত। আবার এমনও হতে পারত। এটার কোনো ভরসা নেই। ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। এনিওয়ে বাংলাদেশ ভালোই খেলছে। তেমন কিছুই আসলে বলার নাই। যারা ভিউ কামানোর জন্য উল্টাপাল্টা কথা বলেন, ভাই উল্টাপাল্টা কথা বলার কোনোই কারণ নেই। বাংলাদেশ দলটাই এমন। আমাদের এই দলটা নতুন। এই দলটাকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। ১ বছর অন্তত প্লেয়ারগুলোকে চেঞ্জ করার চিন্তাভাবনা করা যাবে না। ১ বছর তাদেরকে খেলান। তাদের কলিজা আছে। কলিজা বড় অনেক। বাংলাদেশের যে ওপেনার অ্যাম ইমন এবং তামিম, ওদের কলিজা অনেক বড়। ওদেরকে সুযোগ দেন। ১ টা বছর রাখেন। অনেক সুযোগ তো দিছেন অনেক প্লেয়ারদেরকে। তাদেরকে একটু সুযোগ দেন। এই প্লেয়ারটা বারবার চেঞ্জ করে আসলে খেলার উন্নতি ডেভেলপ করা যায় না। এই প্লেয়ার এই দলগুলাকে সরি এই দলটাকেই ১ টা বছর রাখেন, যে প্লেয়ারগুলো আছে তাদেরকে একটু সুযোগ দেন। এনিওয়ে নেক্সট ডে টি-20 আছে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। আর কনগ্রাচুলেশন শ্রীলঙ্কা।